আবার ক্ষমতা পাবো তখন কোথায় যাবে? জানাবো ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে শেখ হাসিনার অডিও ফাঁস। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকার নিয়ে এখন অনেক প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবার ক্ষমতা পাবো তখন কোথায় যাবে? সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক বিতর্কিত ঘটনার সাক্ষী হচ্ছে জাতি। একদিকে সাবেক মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের হুমকি ও অশোভন আচরণ, অন্যদিকে কারাগারে বিশেষ সুবিধা গ্রহণের অভিযোগ। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা ও রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে। সাবেক সেনা কর্মকর্তা ও হাসিনার কসাই নামে পরিচিত জিয়াউল আহসান এক ভিডিওতে পুলিশের প্রতি প্রকাশ্য হুমকি দিতে দেখা গেছে। তিনি বলছেন, আবার ক্ষমতায় ফিরলে তখন কোথায় যাবে? একইভাবে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের পুলিশের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি বিতর্কিত ঘটনার জন্ম দেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। তিনি একাধিকবার হেলমেট খুলে ফেলে দেন এবং ক্ষুব্ধ হয়ে কিছু বলতে থাকেন। সেখানে উপস্থিত হাসিনার জোট সঙ্গী রাশেদ খান মেননকে দেখে ইনু বলেন, দিন আমাদেরও আসবে। এমন মন্তব্যে উত্তেজনা আরও বাড়ে। এমন অবস্থায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, শাহজাহান খান, ইনু সহ অন্যান্য নেতারা ট্রাইব্যুনালে পুলিশের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তিনি বলেন, এ ধরনের আচরণ দুঃখজনক ও বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননা। প্রশ্ন উঠছে, এই ধরনের উদ্ধত আচরণের উৎস কী? অনেকে মনে করছেন সাম্প্রতিক রাজনৈতিক অনিশ্চয়তা ও ভারতের ভূমিকাকে ঘিরে কিছু নেতার মনে ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা জাগ্রত হয়েছে। তবে প্রশাসনের ভূমিকা নিয়েও আছে সমালোচনা। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসন যদি সুযোগ না দিত তাহলে এমন আচরণ করার সাহস পেতেন না অভিযুক্তরা। কারাগার থেকে পাওয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক এবং শাহজাহান খান কারাগারে বিশেষ সুবিধা পাচ্ছেন। অভিযোগ আছে, টাকা বিনিময়ে তাদের জন্য রান্না করা খাবার বাইরে থেকে ভেতরে আনা হচ্ছে। আত্মীয় স্বজনের সঙ্গে অবৈধ সাক্ষাতের সুযোগ করে দিচ্ছে কারা কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, এই তদন্ত কেবল আইওয়াস না বাস্তব কোনো পরিবর্তন আনবে? ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, শেখ হাসিনার অডিও ফাঁস। ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। এই অডিওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বলে প্রমাণ মিলেছে ফরেনসিক রিপোর্টে। এই ঘটনায় হাসিনা এবং শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 15 মে এর জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অংশ নেন। এ সময় প্রসিকিউটর শাইখ মাহদি ও অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়। আবেদনে ট্রাইব্যুনালের অভিযুক্ত ব্যক্তি হাসিনা এবং গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের একটি অডিও ভাইরাল হয়। সেই অডিওতে আসামি হাসিনা ছাত্রলীগ নেতা শাকিলকে বলছেন, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই আমি ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। এছাড়াও যারা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বাড়িঘর ভাঙচুর করারও নির্দেশ দেন। এমনকি পুলিশ অফিসারদের হুমকি দিয়ে হাসিনা বলেন, তারা যেন মনে রাখে তাদেরকে ভবিষ্যতে চাকরি করতে হবে। এই বক্তব্য দিয়ে হাসিনা ও শাকিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা, সাক্ষীদেরকে ভয়ভীতি দেখানো এবং হুমকি দেওয়ার মাধ্যমে তারা আদালত অবমাননা করেছেন। এই অডিও সিআইডির ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে। তাজুল ইসলাম আরও বলেন, শুনানি শেষে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 11 এর 4 উপধারা অনুযায়ী
আদালত অবমাননার নোটিশ ইস্যু করেছেন। আগামী 15 মে অথবা তারও আগে নিজে অথবা কৌশলের মাধ্যমে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি প্যারোলে মুক্তি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে গতকাল দীপুমণির আবেদনের শুনানি হয়। আবেদনে ট্রাইব্যুনাল যেন তার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে তার স্বামীর অপারেশনের কারণে একদিনের জন্য দীপুমণিকে প্যারোলে মুক্তি দেয়। তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্বামীর সেবার জন্য তাকে পাশে থাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। তাজুল ইসলাম বলেন, প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষমতা ট্রাইব্যুনালের নেই, এটা সরকারের ক্ষমতাধীন বিষয়। এই আদালত থেকে যদি তাকে জামিনও দেওয়া হয়, দেশের অন্যান্য আদালতে তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে, সুতরাং তাকে মুক্তির আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা উচিত। শুনানি শেষে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিনে জুলাই আগস্টে নারায়ণগঞ্জে গণহত্যার অভিযোগের ঘটনায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয় নাই। এই মামলায় নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। পাশাপাশি ট্রাইব্যুনালে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই অন্য মামলায় গ্রেপ্তার থাকায় প্রোডাকশন ওয়ারেন্ট মূলে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার নিয়ে এখন অনেক প্রশ্ন। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার বিএনপির নেতারা ভালো চোখে দেখছেন না। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক কিছু পদক্ষেপও দলটির দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। বিএনপির নেতারা এসব কিছুকে এখন রহস্যজনক বলে মনে করেন। তাদের ধারণার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক নাটকীয়তা দেখা যাবে। এর পাশাপাশি দেশের ভেতরের রাজনীতির পাশাপাশি ভূ রাজনীতি নিয়েও অনেক ঘটনা পুরো জাতিকে প্রত্যক্ষ করতে হবে বলে তারা মনে করেন। কি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় এক সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। এতে তিনি যা যা বলেছেন তার চুম্বক অংশ, বিশেষ করে ইঙ্গিতপূর্ণ বক্তব্যগুলো তুলে ধরা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনও বলছে না, বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকারটি গত 27 এপ্রিল রোববার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এতে আরও বলেন, নির্বাচনের আগের সংস্কারের তালিকা ছোট হলে নির্বাচনের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রত্যাশা এখনও তুঙ্গে। জনগণ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। সাক্ষাৎকারে এক পর্যায়ে থাইল্যান্ডের ব্যাংককে ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের প্রসঙ্গ ওঠে। ডক্টর ইউনূস জানান, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি। জবাবে মোদী বলেছেন, এটা তার জন্য সম্ভব নয়। শেখ হাসিনার সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে সাক্ষাৎকারে বিগত দিনের অনিয়ম দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং এ যাবৎকালের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি নির্বাচন জুনের পরে যাবে না বলেও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মূলত সবচেয়ে তীক্ষ্ণ বক্তব্য রেখেছেন। আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে জনগণের কথা বলেছেন, সেই জনগণ কারা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, জনগণ ভোট চাচ্ছে না, এটা বুঝলেন কিভাবে? এখানে বলা হচ্ছে জনগণ। জনগণ বলতে কারা? এখন কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। কোনো বেশি বিশেষ সুযোগ সুবিধা বিরুদ্ধাচরণ করছে, এটা বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নেই। নতুন চমক রাখাই নিশু।
এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূ রাজনৈতিক পদক্ষেপেও তোলপাড় বয়ে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশ থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আর সরকার এমন সিদ্ধান্ত নিয়েও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বইছে। এখন দেখা যাক কে কি বলছে। বিএনপি সহ অন্যরা যা বলল, রাজনৈতিক দলগুলোর নেতারা সরকারের এমন পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এতে তারা দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখছেন। প্রধান রাজনৈতিক দলগুলি আলোচনা ছাড়া অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি বলে মত দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই করিডোরের কারণে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেছেন, নিরাপত্তার বিষয়ে জড়িত থাকায় করিডোরের প্রসঙ্গটি জাতির সামনে স্পষ্ট করা দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।